যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান ভূপাতিতের পর একই দিন দেশটির A-10 মডেলেরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান দুটি ভূপাতিত করা হয়। একই দিন ইসরায়েলেও ব্যাপক হামলা অব্যাহত রাখেন তেহরান। ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত ও ৩৬৫ জন আহত হওয়ার তথ্য জানায় পেন্টাগন। এদিকে বিমান ভূপাতিতের ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব রাখবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানের মাটি শুক্রবার রাতেও বারবার কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। রাজধানীর পশ্চিমের কারাচ শহরেও চলে হামলা। একই দিন ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়েও হামলা হয়েছে। এছাড়া তেহরানের পশ্চিমে মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী। তবে এসব বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলা ঠেকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে শহর দুটিতে। জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় রোশ হাইন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। তেল আবিবের বেশ কিছু রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের গিভাতাইম এলাকাতেও। একই দিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী IRGC জানিয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে বিমানটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। শুক্রবার এর আগে ইরানের ভূখণ্ডে F-15 মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই বিমানে উদ্ধার অভিযানে অংশ নেয়া A-10 ওয়ারগথ যুদ্ধবিমানটিও হামলার শিকার হয়। তবে এই যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান। ইরান জানিয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান দুটি ভূপাতিত করা হয়েছে। এরই মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটিকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত বুধবার এমন হুমকি দেন ট্রাম্প। তার এ মন্তব্যের পরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত আরও তুঙ্গে উঠেছে। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হাবশান গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটেছে। আকাশপথে আসা একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়লে এ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের এ ঘটনা নিশ্চিত করেছে আবুধাবি মিডিয়া অফিস। এক্সে দেয়া একটি পোস্টে আবুধাবি মিডিয়া অফিস জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাস ক্ষেত্রে সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ এই অগ্নিকাণ্ড মোকাবেলায় কাজ করছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো পশ্চিমা জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফ্রান্সের একটি জাহাজ ও একটি জাপানি ট্যাঙ্কার ইরানের অনুমতিতে অতিক্রম করে গুরুত্বপূর্ণ এ জলপথ। ট্র্যাকিং ডেটা বিশ্লেষক মেরিন ট্রাফিকের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ফরাসি জাহাজ কোম্পানি CGM এর মালিকানাধীন একটি কন্টেনার জাহাজ উপসাগর ছেড়ে চলে গেছে। একই সাথে জাপানের জ্বালানি পরিবহনকারী প্রতিষ্ঠান মিৎসু OSK লাইন্স জানায়, তাদের যৌথ মালিকানাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG ট্যাঙ্কার সোহার LNG সফলভাবে প্রণালীটি পার হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, পানামার পতাকাবাহী জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন। তবে জাহাজগুলো ঠিক কখন প্রণালী অতিক্রম করেছে বা এর জন্য কোনো আলোচনা হয়েছিল কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। জ্বালানি সংকট মোকাবেলায় পাকিস্তানের রাজধানীতে গণপরিবহনে ৩০ দিনের জন্য ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শনিবার থেকে এই উদ্যোগ কার্যকর হবে বলে জানায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য ৩৫ কোটি রুপি ব্যয় বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে এরই মধ্যে চাপে রয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বাড়ায় পাকিস্তান সরকার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে 43 ও 55% পর্যন্ত বাড়িয়েছে। 24 কোটির বেশি জনসংখ্যার দেশ পাকিস্তান মূলত উপসাগরীয় অঞ্চল থেকে অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে থাকে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের 1 মাস পার হলেও থামেনি সংঘাত। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ভেঙে ফেলার কথা জানালেও গোয়েন্দারা বলছেন ভিন্ন কথা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করাই ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। এখান থেকেই শুরু হয় সংঘাত। তবে বিশ্লেষকরা বলছেন এই লক্ষ্য অর্জন মোটেও সহজ নয়। ইরানের রয়েছে সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি। পশ্চিমা দেশগুলো ইরানের এই মিসাইল ভান্ডারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি মনে করে, কেননা তাদের তৈরি মিসাইল রাসায়নিক অস্ত্র থেকে শুরু করে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার রয়েছে ইরানের কাছে। দেশটি স্বেচ্ছায় তাদের মিসাইলের পাল্লা 2000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি করলেও ইসরায়েল সহ অনেক অঞ্চলকেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইরানের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে তেহরানের আশেপাশে রয়েছে একাধিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের শহর। ইরানের অস্ত্র ভান্ডারে রয়েছে বিভিন্ন ধরনের দূরপাল্লার মিসাইল। আছে সিজিল, এমাদ, শাহাব-3 এবং খোররাম-শাহর মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা প্রায় 1300 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের প্রায় 1/3 মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতায় কোনো আঁচ পড়েনি, বরং উৎপাদন চলছেই। বিশ্লেষকরা বলছেন ইরানের মিসাইল সরবরাহ ধরে রাখা কঠিন হতে পারে, কারণ রাশিয়া বা চীনের কাছ থেকে নতুন করে বড় ধরনের সহায়তার সম্ভাবনা কম। তবে ড্রোন উৎপাদন তুলনামূলক সহজ হওয়ায় দীর্ঘমেয়াদে ইরান ড্রোন হামলা চালিয়ে যেতে পারে। আরাফাত ইসলাম, ৭১। উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলা মোকাবেলায় নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য। শুক্রবার কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। র্যাপিড রাঞ্জার নামের এই স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 8 কিলোমিটার দূরত্বে দ্রুতগতির ড্রোন ধ্বংস করতে সক্ষম। একই ধরনের আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবেও পাঠানো হচ্ছে, যা দেশটির বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা হবে। এদিকে ইরান দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, গত 12 ঘণ্টায় এটি দ্বিতীয় যুদ্ধবিমান যা ধ্বংস করা হয়েছে। তবে বিমানটির পাইলটের পরিণতি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। চলমান ইরান যুদ্ধের বাড়তে থাকা খরচ সামলাতে 2027 অর্থ বছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট আইন প্রণেতাদের কাছে প্রস্তাব করেছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউস এই বাজেট প্রস্তাবের নথি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে এই বাজেট অনুমোদনের অনুরোধ জানাবেন, আর কংগ্রেস অনুমোদন পেলে তা হবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক খাতে সর্বোচ্চ মাত্রার ব্যয় বৃদ্ধি। এদিকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অসামরিক অভ্যন্তরীণ বিভিন্ন খাতে আগামী অর্থ বছরের জন্য খরচ প্রায় 10% কাটছাঁট করেছে ট্রাম্প প্রশাসন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ 5ম সপ্তাহে গড়ানোর পর ওয়াশিংটনের ওপর বাড়তে পারে অর্থনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রতিরক্ষা বাজেট বাড়ানোর এই প্রস্তাব দিলেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও সামনে এলো যুদ্ধের নির্মমতা। লেবাননের বালবেক শহরে এক বিমান হামলায় পুরো পরিবার হারিয়ে 9 বছরের এক শিশু এখন একমাত্র জীবিত। এমন অসংখ্য শিশু প্রতিনিয়ত শিকার হচ্ছে যুদ্ধের নির্মম বিভীষিকার। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম।
9 বছরের ছোট্ট করিমাল হাজ হুসেইন। যুদ্ধ কি তা হয়তো জানে না, কিন্তু এর পরিণাম এরই মধ্যে বুঝে গেছে সে। এক ইসরায়েলি বিমান হামলা মুহূর্তেই কেড়ে নিয়েছে তার জীবনের সব আলো। বাবা মা হারিয়ে ছোট্ট এই শিশু এখন পরিবারের একমাত্র জীবিত সদস্য। যে সময় বাবা মার আদর যত্নে শৈশব কাটানোর কথা, সব হারিয়ে তার এখন ঠাঁই হয়েছে বৈরুতে চাচার বাসায়। এক ভিডিওতে দেখা যায় ছোট্ট করিমের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির ধ্বংসাবশেষ আর তার পরিবারের গড়া স্মৃতি। বৈরুতে চাচার বাসায় সমবয়সীদের সঙ্গে সময় কাটিয়ে কতক্ষণই বা ভুলে থাকা যায় পরিবারকে। মোবাইল ফোনে তার বাবা মায়ের ছবি তাই বারবার দেখে আর মনে করে সেই বিভীষিকাময় দিনের কথা। وقت طلعت الضربة বিস্ফোরণের সময় তীব্র শব্দে আমার কান অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি শ্বাস নিতে পারছিলাম না, কিছুই দেখতে পাচ্ছিলাম না। সামনে দেয়াল ধসে পড়তে দেখেছি, চারপাশে ছিল প্রচণ্ড গরম। আমি ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করি। প্রথমে একটি গভীর গর্তে পড়ে যাই, তারপর পাথর সরিয়ে কষ্ট করে বের হই। একজন লোককে চিৎকার করতে শুনেছিলাম, কিন্তু তার কাছে পৌঁছাতে পারিনি। حاولت شوي إنه লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য মতে রাস আল আইন এলাকায় একটি আবাসিক ভবনে এই হামলায় 4 জন নিহত এবং 7 জন আহত হন। নিহতদের মধ্যে রয়েছেন করিমের বাবা মাহদি হাসান, মা আলিয়া আল বুয়ারি, ভাই ঘাদি এবং প্রতিবেশী এক কিশোরী। গত 19 মার্চ নিহতদের স্মরণে স্থানীয় বাসিন্দারা একটি বড় জানাজা ও দাফন সম্পন্ন করেন। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি কোনো মন্তব্য না করলেও তারা জানিয়েছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিরুদ্ধে চালানো সেই অভিযানের প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালিয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চল জুড়ে। সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবেই তারা এই যুদ্ধে অংশ নিয়েছে। إلى أبعد الحدود। আরাফাত ইসলাম, 71। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সাইবেরিয়ায় এই মহড়া চালানো হয় বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি বিমান হামলা প্রতিহত করার মহড়াও চালানো হয়। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেই নিয়মিতই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে মস্কো। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসা ও খার্কিভে আবাসিক ভবন ও বন্দর এলাকায় আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ স্থাপনা, আহত হয়েছেন বহু মানুষ। অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালানো হয়েছে। উফা শহরের একটি বড় তেল শোধনাগার লক্ষ্য করে হামলার ঘটনায় শিল্প এলাকায় আগুন ছড়িয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবনও। যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। ড্রুজবা পাইপলাইনে ক্ষতির কারণে ইউরোপে তেল সরবরাহ ব্যাহত হয়ে তৈরি হয়েছে নতুন সংকট। অধিকৃত পশ্চিম তীরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো এখন নতুন এক হুমকির মুখে। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে আকাশ থেকে পড়ছে রকেটের ধ্বংসাবশেষ। ফলে হাজারো অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। তুলকার্ম শহরের প্রান্তে একটি দুর্বল টিনের ঘরে দিন কাটছে ইব্রাহিম খানেম ও তার পরিবারের। একসময় তারা তুলকার্ম শরণার্থী শিবিরে থাকতেন, কিন্তু ইসরায়েলি সামরিক অভিযানের সময় তাদের ঘর ছাড়তে বাধ্য করা হয়। এখন হাজারো বাস্তুচ্যুত মানুষের মতো অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। আমাদের আগের পরিস্থিতি অনেক ভালো ছিল, কিন্তু বাস্তুচ্যুতি আর যুদ্ধ আমাদের জীবন পুরো বদলে দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা নিরাপত্তাহীনতা। কোনো আশ্রয় কেন্দ্র নেই আমাদের, যেখানে থাকি সেখানেই লুকোতে হয়। এরই মধ্যে প্রতিনিয়ত রকেটের শব্দে আমরা আরও আতঙ্কিত।
এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাবে পশ্চিম তীরে বিভিন্ন জায়গায় রকেটের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া যাচ্ছে, যা এই পরিবারগুলোর ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। প্রথম দিনটা খুব কঠিন ছিল। আমরা ঘর থেকে কিছুই নিতে পারিনি, কাপড় পর্যন্ত না। আমাদের জোর করে বের করে দেওয়া হয়। পরিস্থিতি এখনো বেশ কঠিন। অনেক সময় মানুষ খাবার এনে দেয়, না হলে খাবার কেনাও কষ্ট হয়ে যায়। আর বারবার বাস্তুচ্যুত হয়ে হাজারো ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এখন সবচেয়ে বড় বাস্তবতা। এটা দ্বিতীয়বার আমরা বাস্তুচ্যুত হলাম। আমার বাবা 1967 সালে উচ্ছেদ হয়েছিলেন, আর এখন আমরা হলাম। হয়তো আবারও আমাদের বের করে দেবে ঘর থেকে। কোথায় যাব জানি না। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। হাজারো অনিশ্চয়তার মধ্যেও বাস্তুচ্যুত পরিবারগুলো চেষ্টা করে একসাথে থাকার। তারা চায় স্বাভাবিক জীবনের ছোট ছোট মুহূর্ত ধরে রাখতে, কিন্তু নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা আর ভয় যেন তাদের প্রতিদিনের সঙ্গী। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।